আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান করতে আমাদের হিসাব বিজ্ঞানের যে নীতিমালা অধ্যায়টা আছে এই নীতিমালা অধ্যায়ে সমস্যার সম্মুখীন হই এবং আমরা অনেকেই অনেক পড়াশোনা করি, অনেক বই দেখি এবং কিন্তু প্রশ্নতে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন থেকে আমাদের উত্তর করতে সমস্যা হয় এবং অনেক বড় বড় লেন্থি ভিডিও আছে। তো আমি চেষ্টা করব খুবই শর্টে একটি শর্ট ক্লাসের মধ্যেই যেন হিসাব বিজ্ঞানের নীতিমালা সম্পূর্ণ শেষ করা যায় এবং এই ক্লাসটা একবার কিংবা দুইবার দেখেই যেন মুখস্থ করার কোনো প্রয়োজন না হয় সেইভাবেই আমি ক্লাসটা সাজিয়েছি এবং আশা করি তোমরা এই ক্লাসটি একবার করলে এই ক্লাস দেখেই হিসাব বিজ্ঞানের যে নীতিমালা আছে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে 100% কোশ্চেন অ্যান্সার করা সম্ভব হবে। সামঞ্জস্য। সামঞ্জস্যতা কি? সামঞ্জস্যতা হচ্ছে বছরের পর বছর একই পদ্ধতিতে হিসাব রাখা। বছরের পর বছর যদি আমরা একই কোনো হিসাব বিজ্ঞানের পদ্ধতিতে কোনো হিসাব রাখি তাকে বলা হয় সামঞ্জস্যতা। তো এই সামঞ্জস্যতার ফলে কি হয়? সামঞ্জস্যতার ফলে তুলনাযোগ্যতা সহজ হয়, একটা বছরের সাথে অপর বছরের তুলনা করতে সহজ হয়। ধরি আমরা প্রত্যেক বছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করি সরলরৈখিক পদ্ধতিতে। তো একই পদ্ধতিতে যদি অবচয় ধার্য করি তাহলে এক বছরের সাথে অন্য বছরের তুলনা করতে সহজ হবে। বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা কি? ছোট ও কম মূল্যের সম্পত্তিকে খরচ হিসেবে লিপিবদ্ধ করা। ছোট এবং কম মূল্যের যে সম্পত্তি বোঝানো হচ্ছে, কিছু সম্পত্তি আছে যেমন ধরি কলমদানি বা ক্যালকুলেটর, আমরা কিনলাম, এর দাম অল্প কিন্তু এটার ব্যবহারকাল অনেক, অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছর বা 5 বছর বা এর অধিক সময় ব্যবহার করা যায়, সুতরাং এটা সম্পত্তি। কিন্তু এই ছোট ও কম মূল্যের সম্পত্তিকে আমরা সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ না করে আমরা খরচ হিসেবে লিপিবদ্ধ করব, এটাকে বলা হয় বস্তুনিষ্ঠতার নীতি। তো পরীক্ষায় যদি কখনো আসে ক্যালকুলেটরকে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ না করে খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে কোন নীতি অনুযায়ী, তখন উত্তর হবে বস্তুনিষ্ঠতার নীতি বা বস্তুনিষ্ঠতা থেকে। পরবর্তীতে আমরা কাজ করব ব্যবসায় সত্তা ধারণা। আমরা যদি ম্যানেজমেন্টের কনসেপ্টটাও ব্যবহার করি সেক্ষেত্রেও এখানে কোম্পানির মালিক এবং ব্যবস্থাপনা আলাদা। তো ঠিক এখানেও অ্যাকাউন্টিংয়ের এই কনসেপ্টটিতেও একই কথা বলা হচ্ছে, মালিক ও ব্যবসায় আলাদা। মালিক এবং ব্যবসায় আলাদা। মালিকের মূলধন ব্যবসায়ের জন্য দায়ী। মালিকের মূলধন ব্যবসায়ের জন্য দায়ী। কোন ধরনের দায়ী? এ ইজিক্যাল টু এল প্লাস ও ই। এখানে এল হচ্ছে বহিদায়ী, আর মালিকানা সত্ত্ব হচ্ছে আন্তদায়ী। সো দুইটাই হচ্ছে দায়, একটা হচ্ছে বহিদায়ী, একটা আন্তদায়ী। তো আমাদের ব্যবসায় সত্তা ধারণায় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যবসায়ী এবং মালিক দুইজন আলাদা। মালিকের মূলধন ব্যবসায়ের জন্য দায়ী। কোন ধরনের দায়ী? আন্তদায়ী। আর যদি আমরা বাইরে থেকে ঋণ নিই সেটাকে কি বলা হয়? বহিদায়ী। তো পরীক্ষায় যদি কোনো সময় প্রশ্ন আসে যে মালিক ও ব্যবসায় আলাদা, এটা কোন ধারণা অনুযায়ী? উত্তর হবে ব্যবসায় সত্তা ধারণা। মালিকের মূলধন ব্যবসায়ের জন্য দায়ী, কোন ধারণা অনুযায়ী? ব্যবসায় সত্তা ধারণা। কোন ধরনের দায়ী? আন্তদায়ী। আমরা এরপরে চলে আসবো চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো আমরা যেভাবে শিখবো চলমান প্রতিষ্ঠান ধারণা, এই চলমান প্রতিষ্ঠানের মানটাকে আমরা বোঝার চেষ্টা করবো। এই মান থেকে মনে রাখবো চলমান প্রতিষ্ঠানের মান। তো মান অনুযায়ী সম্পত্তিকে শ্রেণী বিভাগ করা, সম্পত্তি ও দায়ের শ্রেণী বিভাগ করা। কি যদি প্রশ্ন করা হয় চলতি এবং দীর্ঘমেয়াদী, চলতি ও অচলতি সম্পত্তি ও দায়ের যে শ্রেণী বিভাগ করা হয় কোন নীতি অনুযায়ী বা কোন ধারণা অনুযায়ী? তো আমাদের যেটা মাথায় রাখতে হবে, মান অনুযায়ী সম্পত্তি এবং দায়কে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী বা চলতি ও অচলতি এই শ্রেণীতে ভাগ করা হয় কি অনুযায়ী? মান অনুযায়ী। তো আমরা উত্তর করব চলমান প্রতিষ্ঠান ধারণা। 1 নম্বরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন, তারিখ অথবা সময় বিন্দুতে। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্র, সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের ব্যালেন্স শিট, এটা প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন, তারিখ, সময় বিন্দুতে। আমাদের মাথায় রাখতে হবে আর্থিক বিবরণীর সবগুলো বিষয় চলে যাবে হিসাবকাল ধারণা, হিসাবকাল বা সময়কাল ধারণা। শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্র আসবে চলমান প্রতিষ্ঠান ধারণায়। আর্থিক অবস্থার বিবরণী, উদ্ধৃত্তপত্র বা ব্যালেন্স শিট চলে আসবে চলমান প্রতিষ্ঠান ধারণা। আর্থিক বিবরণীর যে বিষয়গুলো আছে, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এগুলো প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাবকালের জন্য।
আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন, তারিখ ও সময় বিন্দুর জন্য। তো আমরা সহজভাবে মনে রাখবো, আর্থিক বিবরণী সমূহ সবগুলো চলে যাবে হিসাবকাল ধারণায়, সবগুলোই হবে হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। আর আর নির্দিষ্ট দিন, তারিখ ও সময়বিন্দুর জন্য প্রস্তুত করা হয় আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, এবং এই উদ্বৃত্তপত্র আসবে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তারপর আমাদের একটা ধারণা আছে হচ্ছে ক্রয় মূল্যনীতি বা ঐতিহাসিক মূল্যনীতি। সম্পত্তিকে তার ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হয়, এটা আমরা জানি। সেই মূল্যকে সমর্থন করে হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। তো পরীক্ষায় যদি কোনো সময় প্রশ্ন আসে সম্পত্তিকে তার অবসান মূল্যে ধার্য না করে ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী, এবং অপশনে যদি ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি না থাকে, তো আমরা জানি ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি স্থায়ী সম্পত্তি মূল্যায়নের ক্ষেত্রে এই ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্যনীতিকে সমর্থন করে চলমান প্রতিষ্ঠান ধারণা। তো চলমান প্রতিষ্ঠান ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি যদি অপশনে না থাকে, আমরা উত্তর করতে পারবো চলমান প্রতিষ্ঠান ধারণা। বা কোনো সময় যদি প্রশ্ন করা হয় ক্রয় মূল্যনীতি বা ঐতিহাসিক মূল্যনীতিকে সমর্থন করে কোন নীতি, উত্তর হবে চলমান প্রতিষ্ঠান ধারণা। অবচয় অবলোপন ধার্য। এই অবচয় অবলোপন নিয়ে আমি শেষে আরেকবার একটু আলোচনা করে দিব। তো প্রথমে আমরা পড়েছিলাম কি সামঞ্জস্যতা। সেখানে আমরা কি পড়ছিলাম, অবচয়কে বছরের পর বছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করাকে কি বলা হয়, সামঞ্জস্যতা। আমি প্রতি বছর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করি, সেটা আমার কি হচ্ছিল, সামঞ্জস্যতা। কিন্তু যদি পরীক্ষায় স্পেসিফিকভাবে প্রশ্ন করা হয় অবচয় ধার্য করা হয় কোন ধারণা বা নীতি অনুযায়ী, অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। হিসাবকাল ধারণায় আসছি। হিসাবকাল ধারণার আগে আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা পড়েছিলাম। সেখানে আমরা পড়েছিলাম আর্থিক বিবরণীর সকল বিষয়সমূহ হিসাবকাল ধারণায় আসবে, শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট চলে যাবে চলমান প্রতিষ্ঠান ধারণায়। ঠিক এখানে একই বিষয় উল্লেখ করা আছে, আর্থিক বিবরণী সমূহ, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা হয় নির্দিষ্ট সময় বা হিসাবকালের জন্য, নির্দিষ্ট সময় বা হিসাব কালের জন্য। এখান থেকে আমরা কি পাই, আর্থিক ফলাফল, আর্থিক ফলাফল। তো এইগুলো প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাব বা সময়কালের জন্য। তো আমরা বলেছিলাম আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা হয় হিসাবকাল ধারণার জন্য, নির্দিষ্ট সময়কালের জন্য প্রস্তুত করা হয়। আর আর্থিক অবস্থার যে বিবরণী আছে সেটা প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন, তারিখ, সময় বিন্দু অনুযায়ী এবং চলমান প্রতিষ্ঠান ধারণা। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ পায় আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্রের মাধ্যমে। প্রতিষ্ঠানের লাভ ক্ষতি এবং প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল প্রকাশ পায় আর্থিক বিবরণী সমূহের মাধ্যমে। এবং আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা হয় নির্দিষ্ট সময় বা হিসাবকালের জন্য, আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন, তারিখ, সময় বিন্দুর জন্য। তাহলে আর্থিক বিবরণী সমূহ সবকিছু চলে আসবে হিসাবকাল ধারণায়, আর্থিক অবস্থার বিবরণী চলে যাবে চলমান প্রতিষ্ঠান ধারণায়। তো এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা। এগুলো প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাবকালের শেষে এবং হিসাবকাল ধারণা অনুযায়ী। ধারণা কি? হিসাবকাল ধারণা হচ্ছে একটি প্রতিষ্ঠানের যে হিসাবকালটা আছে, যে সময়টা আছে, একালকে কৃত্রিম ভাগে ভাগ করাকে কি বলা, কোন নীতি অনুযায়ী ভাগ করা হয়, তখন উত্তর হবে হিসাবকাল ধারণা। হিসাবকাল ধারণার দুইটি অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে আয় স্বীকৃতি নীতি এবং ব্যয় স্বীকৃতি নীতি। তো পরীক্ষায় কোনো সময় যদি প্রশ্ন করা হয় সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী, এবং যদি অপশনে হিসাবকাল ধারণা না থাকে সেক্ষেত্রে উত্তর করা যাবে আয় স্বীকৃতি নীতি অথবা ব্যয় স্বীকৃতি নীতি। কারণ হিসাবকাল ধারণার দুইটি অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে আয় স্বীকৃতি ও ব্যয় স্বীকৃতি নীতি। ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি। আমরা জানি ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতিকে সমর্থন করে চলমান প্রতিষ্ঠান ধারণা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এখানে একটাই বিষয়, স্থায়ী সম্পত্তি উল্লেখ করলেই উত্তর হবে ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি। স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী, ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি। এবং অপশনে যদি না থাকে ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি, সেক্ষেত্রে আমরা উত্তর করব চলমান প্রতিষ্ঠান ধারণা, কারণ ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতিকে সমর্থন করে চলমান প্রতিষ্ঠান ধারণা। স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য কি? স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে প্রথমবার চালু করা পর্যন্ত যত খরচ হয় তাকে বলা হয় স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য। তো স্থায়ী সম্পত্তিকে সবসময় তার অর্জন মূল্য বা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে, বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। পরবর্তীতে আমরা চলে আসবো আয় স্বীকৃতি নীতি। আয় স্বীকৃতি এবং ব্যয় স্বীকৃতি নীতি একসাথে পড়লে খুবই ভালো হয়, দুইটা বিষয় একটু কমন বিষয় আছে, দুইটা বিষয়।
তো আয় স্বীকৃতি নীতি এবং ব্যয় স্বীকৃতি নীতির দুইটা মিল আছে, সেটা হচ্ছে আয় স্বীকৃতি এবং ব্যয় স্বীকৃতি উভয়ের সামনে আয় থাকবে, উভয়ের সামনে আয় থাকবে। তো আয় স্বীকৃতি নীতি, আয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করাকে আয় স্বীকৃতি নীতি বলে, আর উভয়ের সামনে যেহেতু আয় আছে আর এটা ব্যয় স্বীকৃতি নীতি, তো আয়ের বিপক্ষে ব্যয়কে স্থাপন করাকে ব্যয় স্বীকৃতি নীতি বলে। আয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করতে হবে, আয় স্বীকৃতি নীতির মূল বিষয় হচ্ছে আয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করতে হবে। আর ব্যয় স্বীকৃতির সামনেও আয় থাকবে, তো আয়ের বিপক্ষে ব্যয়কে স্থাপন করাকে বলা হয় ব্যয় স্বীকৃতি নীতি। তো এখানে অগ্রিম আয়কে আমরা আয় হিসেবে বিবেচনা করব না বা লিপিবদ্ধ করা যাবে না, তবে বকেয়া আয়কে আয় হিসেবে লিপিবদ্ধ করা যাবে। পরবর্তীতে আমরা চলে আসি ব্যয় স্বীকৃতি নীতি। ব্যয় স্বীকৃতি নীতি একটু বড়, ব্যয় স্বীকৃতির বিভিন্ন নাম আছে ব্যয় স্বীকৃতি নীতির। ব্যয় স্বীকৃতি নীতির নামগুলো হচ্ছে ব্যয় স্বীকৃতি, ম্যাচিং, মিলকরণ, সমন্বয়, আয় ব্যয় সংযোগ নীতি। ব্যয় স্বীকৃতি, মিলকরণ, ম্যাচিং, সমন্বয়, আয় ব্যয় সংযোগ নীতি, এই সবগুলোই হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতির নাম। শুধু ব্যয় নীতি বলে কোনো নীতি নাই, ব্যয় স্বীকৃতি, ম্যাচিং, মিলকরণ, সমন্বয়, আয় ব্যয় সংযোগ নীতি সবগুলোই ব্যয় স্বীকৃতি নীতির অন্তর্ভুক্ত বিষয়। তো আয়ের বিপক্ষে ব্যয়কে স্থাপন করা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি। যেমন বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় হচ্ছে একটি আয়, এবং এই বিক্রয়ের বিপরীতে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় ইউজ করি তাহলে বিক্রয় হচ্ছে আয়, আর বিক্রয়ের থেকে মাইনাস করতেছে বিক্রিত পণ্যের ব্যয়, তো আয়ের বিপক্ষে ব্যয়কে স্থাপন, সুতরাং এটা হবে ব্যয় স্বীকৃতি নীতি। অগ্রিম ব্যয় লিপিবদ্ধ হবে না, ব্যয় স্বীকৃতি নীতিতে অগ্রিম ব্যয় আসবে না, তবে বকেয়া ব্যয় লিপিবদ্ধ হবে। বকেয়া ব্যয় হচ্ছে চলতি বছরের, এই জন্য লিপিবদ্ধ হয়, আর অগ্রিম ব্যয়ের পরের বছরের সাথে সম্পর্কিত, এই জন্য ব্যয় স্বীকৃতি নীতিতে অন্তর্ভুক্ত হয় না। কুঋণ সঞ্চিতি আমাদের মনে রাখতে হবে, কুঋণ সঞ্চিতের যত প্রশ্ন আসবে উত্তর হবে রক্ষণশীলতার নীতি। শুধুমাত্র ধারী বিক্রয়ের উপর যদি কুঋণ সঞ্চিতি বলে তখন উত্তর হবে ব্যয় স্বীকৃতি নীতি। তো কুঋণ সঞ্চিতি থেকে আমাদের যখন প্রশ্ন আসবে সবগুলোরই উত্তর হবে হচ্ছে রক্ষণশীলতা নীতি। শুধুমাত্র ধারী বিক্রয়ের উপর যদি কুঋণ সঞ্চিতি বলে তখন আমরা উত্তর করব ব্যয় স্বীকৃতি নীতি। অবচয় অবলোপন ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। তো অবচয়কে বছরের পর বছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে, একই পদ্ধতিতে অবচয় লিপিবদ্ধ করা হচ্ছে সামঞ্জস্যতা। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আর যদি বলে অবচয়কে ব্যয় হিসেবে সমন্বয় করা বা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা তখন হবে ব্যয় স্বীকৃতি, ম্যাচিং বা মিলকরণ নীতি। পরবর্তীতে চলে আসবো রক্ষণশীলতা। রক্ষণশীলতার মূল বিষয় হচ্ছে আমরা আয়কে নয় ব্যয়কে গুরুত্ব দেব। কেন ব্যয়কে গুরুত্ব দেবো? ব্যয়কে গুরুত্ব দিলে আমাদের নিট মুনাফা কম প্রদর্শন করবে, নিট মুনাফা কম প্রদর্শন, নিট লাভ বা নিট মুনাফা কম প্রদর্শন করলে কি উপকার হবে? নিট মুনাফা বা নিট লাভ কম প্রদর্শন হলে কর কম দেওয়া হবে। এই জন্য রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা আয়কে নয় ব্যয়কে গুরুত্ব দিই। তো প্রথমে আছে আয়কে নয় ব্যয়কে গুরুত্ব দেওয়া। মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি নিতে হবে। ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি নিই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে, বিক্রিত পণ্যের ব্যয় তো সমাপনী মজুত পণ্য মূল্যায়নে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি হবে। বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি হলে কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের মুনাফাটা, নিট মুনাফাটা, মোট মুনাফা এবং নিট মুনাফা হ্রাস পাবে। তো আয়কে নয় ব্যয়কে গুরুত্ব দেওয়া হলো। তো মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি গ্রহণ করব। কুঋণ সঞ্চিতির ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম একটু আগে, কুঋণ সঞ্চিতির ক্ষেত্রে কুঋণ সঞ্চিতি নিয়ে একটু আগে বলেছিলাম, কুঋণ সঞ্চিতি যদি শুধু ধারে বিক্রয়ের উপর হয় সেক্ষেত্রে উত্তর হবে ব্যয় স্বীকৃতি নীতি, ম্যাচিং বা মিলকরণ। আর অন্য সকল ক্ষেত্রে কুঋণ সঞ্চিতির যত প্রশ্ন আসে উত্তর হবে রক্ষণশীলতা। তো সঞ্চিতি পদ্ধতি, দেনাদার থেকে কুঋণ বাদ দিয়ে দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য দেখানো, দেনাদারের উপর কুঋণ সঞ্চিতি নির্ণয়, সকল ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে রক্ষণশীলতার নীতি। তো কুঋণ সঞ্চিতির ক্ষেত্রে যদি ধারে বিক্রয়ের উপর হয় সেক্ষেত্রে উত্তর হবে ব্যয় স্বীকৃতি, ম্যাচিং বা মিলকরণ। আর অন্য সকল ক্ষেত্রে কুঋণ সঞ্চিতির উত্তর আমরা দিব রক্ষণশীলতার নীতি। তো দেনাদার থেকে কুঋণ সঞ্চিতি বাদ দিয়ে দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য দেখানো, দেনাদারের উপর কুঋণ সঞ্চিতি ধার্য করা, সবকিছুর ক্ষেত্রে উত্তর হবে রক্ষণশীলতার নীতি। মুদ্রাস্ফীতির সময় আমরা মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে লিফো পদ্ধতি অনুসরণ করব, আর মুদ্রা অবনতি বা মন্দার সময় আমরা ফিফো পদ্ধতি অনুসরণ করব।
এই পদ্ধতিগুলো অনুসরণ করলে কি হবে, যে পণ্যগুলো আমাদের বিক্রি হয়ে যাচ্ছে সেগুলোর দাম বেশি হবে, অর্থাৎ যে পণ্যগুলো বিক্রি হয়ে যাচ্ছে তাদের দাম বেশি হবে, বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। তো রক্ষণশীলতা নীতিতে কি ছিল, আয়কে নয় ব্যয়কে গুরুত্ব দেওয়া। তো বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলো, নেট মুনাফা কম হলো, সুতরাং আয়কে নয় ব্যয়কে গুরুত্ব দেওয়া হলো। তো মুদ্রাস্ফীতির সময় আমরা লিফো পদ্ধতি নিব। লিফো মানে কি, লেটেস্ট মনে রাখবো, নতুনগুলো বিক্রি করা। তো যেগুলোর দাম বেড়ে যাচ্ছে সেগুলো যদি বিক্রি করি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাচ্ছে। আর মুদ্রা অবনতির সময় ফিফো, ফিফো মানে কি, লিফো মানে যদি লেটেস্ট হয়, ফিফো মানে তার আগে, তা প্রথম কারগুলোর দাম তখন বেশি ছিল, সেগুলো বিক্রি করলেও আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বেশি হচ্ছে, মুনাফা কম হচ্ছে। অবচয় মূল্যায়নের ক্ষেত্রে যেই পদ্ধতিতে অবচয়ের পরিমাণ বেশি হবে সেই পদ্ধতিতে অবচয় রাখাকে কি বলা হয়, রক্ষণশীলতার নীতি। তাহলে অবচয় আমরা বেশি দেখাচ্ছি, ব্যয় বেশি দেখাচ্ছি, যেমন ক্রমহ্রাসমান ক্রমহ্রাসমান এবং বর্ষ সংখ্যা পদ্ধতি। তো আমরা যদি অবচয়টা আবার একটু বলেছিলাম যে রিভিউ করব, তো অবচয়ের বিষয়টা যদি আমরা একটু আবার প্রথম থেকে আসি, যে অবচয় বছরের পর বছর একই পদ্ধতিতে যদি অবচয় রাখা হয় যার ফলে তুলনাযোগ্যতা সহজ হয়, সেটা হচ্ছে সামঞ্জস্যতা। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। অবচয়কে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় ব্যয় স্বীকৃতি নীতি। আর যেই পদ্ধতিতে পরীক্ষা যদি প্রশ্ন আসে, যেই পদ্ধতিতে অবচয় ধার্য করলে, যেই পদ্ধতিতে অবচয় ধার্য করলে ব্যয় বেশি হবে, সেটা কি, রক্ষণশীলতা নীতি। আবার যদি প্রশ্ন করা হয় বছরের পর বছর ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় রাখে, তখন হবে সামঞ্জস্যতা। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য, ধার্য যদি বলে তখন হবে চলমান প্রতিষ্ঠান ধারণা। সুতরাং বছরের পর বছর একই পদ্ধতিতে অবচয় বললে হবে সামঞ্জস্যতা। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। অবচয়কে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় ব্যয় স্বীকৃতি নীতি। আর যেই পদ্ধতিতে অবচয় ধার্য করলে অবচয় বেশি হবে এই কথা উল্লেখ করে দিবে, তখন উত্তর হবে হচ্ছে রক্ষণশীলতা নীতি। পূর্ণ প্রকাশ নীতি সবচেয়ে সহজ হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন তারিখ ও সময় বিন্দুর জন্য, এবং ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। পরীক্ষায় যদি ফুটনোট কোনো কিছুর বর্ণনা দেওয়া, টিকা, টিকা, ব্যাখ্যা, কোনো তথ্য প্রকাশ করা, তাহলে পূর্ণ প্রকাশ নীতির বিষয় হচ্ছে ফুটনোট, টিকা, ব্যাখ্যা, কোনো তথ্য প্রকাশ করা হয়, তখন তাকে কি বলা হয়, পূর্ণ প্রকাশ নীতি। কোন পদ্ধতিতে অবচয় ধার্য করছে সেই সম্পর্কে যদি আমাদের নিচে ফুটনোট আকারে দেওয়া থাকে, তখন আমাদের উত্তর হবে পূর্ণ প্রকাশ নীতি। সম্ভাব্য দায় কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। তো আমাদের পূর্ণ প্রকাশ ব্যাংক নীতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, তো পূর্ণ প্রকাশ নীতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী, ভুল সংশোধনী দাখিলা, ফুটনোট, টিকা, ব্যাখ্যা, তথ্য প্রকাশ, সম্ভাব্য দায়, এগুলো কার অন্তর্ভুক্ত বিষয়, পূর্ণ প্রকাশ নীতি। তো আমরা এই নীতির যে টপিকটা আছে সেই টপিকটা যদি একটু দেখেই, একবার কিংবা দুইবার দেখে যদি আমরা বিগত সালের প্রশ্ন আসি, আমরা দেখবো যে সবগুলো প্রশ্নেরই আমরা উত্তর করতে পারছি। তো প্রথম যে প্রশ্ন আছে, আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকা প্রদর্শন করা হয় কোন নীতি অনুযায়ী। তো টিকার ক্ষেত্রে উত্তর কি হবে, পূর্ণ প্রকাশ নীতি। পরবর্তীতে যদি আমরা আসি,